প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ব্যতিচারের সমীকরণটা ব্যতিচারের বিভিন্ন রকম সমীকরণ আমরা বের করেছিলাম। এই ক্লাসে আমরা গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের বিভিন্ন রকম যে সমীকরণগুলো আছে তাদের ক্ষেত্রে সেসব কেসগুলো আমরা এই ক্লাসে নির্ণয় করব। আগের ক্লাসে কিছুটা বলে নিই, এই ছবিটা আমার কাজে লাগে এই ক্লাসে, যে S1 এবং S2 দুটি সুসংগত উৎস থেকে আলো গিয়ে পরে P বিন্দুতে মিলিত হলো। S1 উৎসের তীব্রতা I1 সমান a স্কয়ার, কারণ আমরা জানি তীব্রতা ইজ ইকুয়াল টু বিস্তারের স্কয়ার, তাহলে a স্কয়ার। S2 উৎসের তীব্রতা I2 সমান b স্কয়ার। আমরা ধরেছিলাম যে a প্লাস b cos ডেল্টা সমান a cos থিটা এবং b sin ডেল্টা সমান a sin থিটা। এবং P বিন্দুতে মিলিত হওয়ার পর আমরা যে আলোটা আছে সেই আলোর সমীকরণ পেয়েছিলাম y সমান a sin of omega t প্লাস থিটা। এখন যেহেতু এই P বিন্দুতে যে আলোটা আছে সেই আলোটার বিস্তার হলো a, ক্যাপিটাল A, তাহলে এখান থেকে আমরা এর বিস্তার বের করব। আমরা জানি তাহলে এখানে যদি P বিন্দুতে যদি এর বিস্তার আমি ধরে নিই যে I, শুধু I, তাহলে এক্ষেত্রে বিস্তার তাহলে তীব্রতা হবে বিস্তারের স্কয়ার মানে a স্কয়ার। আবার a স্কয়ার মানে আমরা যদি এখান থেকে বের করি তাহলে a স্কয়ার মানে আমরা পেয়ে যাব a প্লাস b cos ডেল্টা তার হোল স্কয়ার প্লাস b sin ডেল্টা তার হোল স্কয়ার। এখান থেকে আমরা i টা বের করব। এই যে দুটো থেকে আছে এই b স্কয়ার cos স্কয়ার ডেল্টা এবং b স্কয়ার sin স্কয়ার ডেল্টা, এখান থেকে যদি আমি b স্কয়ারটাকে কমন নিই তাহলে cos স্কয়ার ডেল্টা প্লাস sin স্কয়ার ডেল্টা মানে আমরা জানি 1, তাহলে এখানে সমান প্লাস লিখতে পারি b স্কয়ার। তাহলে এই যে p বিন্দুতে বিস্তারের আমরা একটা রাশিমালা পেয়ে গেলাম, সেটা হচ্ছে i সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে যদি আরেকটু আমি যদি ডিরাইভ করি তাহলে i সমান পাবো, আমরা এখানে a আর b এর মানগুলো বসাবো। a স্কয়ার আমার মান জানি i1, তাহলে i1 প্লাস a স্কয়ার b স্কয়ার সমান i2। এবার a আর b তাহলে মান কত হবে, রুট ওভার i1 ইনটু রুট ওভার i2, তাহলে 2 ইনটু রুট ওভার i1 ইনটু i2 ইনটু cos ডেল্টা প্লাস b স্কয়ার মানে আমরা জানি i2, তাহলে এই মানটা এখানে বসাবো। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম যে i সমান i1 প্লাস 2 ইনটু রুট ওভার i1 ইনটু i2 ইনটু cos ডেল্টা প্লাস i2, এটা পেলাম। এরপর এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা থেকে আমরা গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে আমরা তীব্রতা বের করব এবং আরো তাদের ক্ষেত্রে দশা পার্থক্য পদ পার্থক্যটা নির্ণয় করব। তাহলে p বিন্দুতে যে আলোটা আছে তার তীব্রতার আমরা রাশিমালা পেলাম যে i সমান i1 প্লাস 2 ইনটু রুট ওভার i1 ইনটু i2 ইনটু cos ডেল্টা প্লাস i2। এখন আমরা গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে এটা ডিসাইড করব। গঠনমূলক ব্যতিচারে আমরা আগেই ডেফিনেশনে বলেছি প্রিভিয়াস ক্লাসে যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয় না আমাদের তীব্রতাটা সর্বোচ্চ হয় না i এটা ম্যাক্সিমাম হবে। এখন এই i এর রাশিমালাতে আমরা দেখতে পাচ্ছি i1 আর i2 এটা তো চেঞ্জ করা যাবে না, চেঞ্জের রাশি কোনটা সেটা হচ্ছে cos ডেল্টা। তাহলে এখন আমরা i টা সর্বোচ্চ তখনই পাবো যখন cos ডেল্টাটা ম্যাক্সিমাম হবে। cos ডেল্টা এর ম্যাক্সিমাম কখন হয়, cos এর সর্বোচ্চ মান হচ্ছে +1, তাহলে cos ডেল্টা সমান +1 তাহলে আমরা এই যে ডেল্টাটা আছে এই ডেল্টার আমরা সাধারণ মান নির্ণয় করব। এই ডেল্টা যদি সাধারণ মান নির্ণয় করি তাহলে আসবে ডেল্টা সমান 2n ইনটু পাই, যেখানে n ইজ ইকুয়াল টু 0 1 আপলোড যে কোনো সংখ্যা হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা 0 থেকে শুরু করে, মানে n এর মানে যে কোনো হতে পারে। এখন এই যে ডেল্টা ইজ ইকুয়াল টু 2n মানে বেরোলো, ডেল্টাটা কি না দশা পার্থক্য। আমরা
ক্লাস 11 একটা জায়গায় পড়েছিলাম যে আমাদের হয় যে দশ পার্থক্য ইজিক্যাল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। ওইটা আমি এখানে কাজে লাগাবো। আমরা লিখে দিচ্ছি যে আমরা জানি দশ পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। এরপর আমরা ভ্যালুগুলো বসাবো। দশ পার্থক্য আমি কত জানি 2n পাই, তাহলে 2n পাই বসালাম, এদিকে 2 সমান 2π/λ। এখন পথ পার্থক্য আমরা অ্যাকচুয়ালি ছবিটা দেখতে পাই, সবাই দেখে এটা বুঝতে পারবো যে S2p ইজ গ্রেটার দেন S1p, মানে S2p মাইনাস S1p এটা হচ্ছে পথ পার্থক্য। তাহলে এখানে লিখতে পারি S2p মাইনাস S1p এটা হচ্ছে পথ পার্থক্য পেলাম আমরা। তাহলে এখান থেকে কি কাটছে দেখবো, 2 কেটে গেল, পাই কেটে গেল। তাহলে আমরা এখান থেকে ফাইনালি পেয়ে যাবো S2p মাইনাস S1p সমান n ল্যামডা। n ল্যামডা এই যে n ল্যামডা আছে, n ল্যামডাকে আমরা লিখতে পারি যে 2n ইন্টু λ/2। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে গঠনমূলক ব্যতিক্রমের ক্ষেত্রে পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হবে, কারণ 2n সংখ্যাটা সর্বদাই জোড় সংখ্যা। তাহলে গঠনমূলক ব্যতিক্রম আমরা সিদ্ধান্ত আসতে পারলাম যে গঠনমূলক ব্যতিক্রমের ক্ষেত্রে পথ পার্থক্যটা সর্বদা λ/2 এর জোড় গুণিতক হবে। এবং এক্ষেত্রে গঠনমূলক ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা তীব্রতা রাশিমালা কি নির্ণয় করবো, আমরা এখানে ধরে নিই যে এই যে cos ডেল্টা আছে, cos ডেল্টাটা আমি ধরে নিয়েছি cos ডেল্টাটা হচ্ছে আমার 1। তাহলে এখান থেকে আমরা i এর রাশিমালা পেয়ে যাবো। i সমান আমরা পাচ্ছি i1 প্লাস 2 ইন্টু i1 ইন্টু i2 প্লাস i2। তাহলে এখান থেকে আমরা i সমান পেয়ে যাবো রুট i1 প্লাস রুট i2 দা হোল স্কয়ার। এটা তাহলে এইটা কি বেরোলো, গঠনমূলক ব্যতিক্রমের ক্ষেত্রে তীব্রতার রাশিমালা। আর এইটা বেরোলো গঠনমূলক ব্যতিক্রমের ক্ষেত্রে পথ পার্থক্যের রাশিমালা। তাহলে এইটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দুটো জিনিস আমার বিভিন্ন অঙ্ক ক্ষেত্রে কাজে লাগবে। একটু আগে আমরা গঠনমূলক ব্যতিক্রমের ক্ষেত্রে ডিসাইড করলাম, এরপর আমরা ডিসাইড করলাম যে ধ্বংসাত্মক ব্যতিক্রমের ক্ষেত্রে ওই যে 1 আর 2 নম্বর বেরিয়েছিল সেটা কি হবে। ধ্বংসাত্মক ব্যতিক্রমে আমরা আগের প্রিভিয়াস ক্লাসে পড়েছি যে পি বিন্দুতে তীব্রতাটা কমবে, অর্থাৎ আই তীব্রতাটা সর্বনিম্ন হবে, অর্থাৎ আই মিনিমাম। তাহলে সেক্ষেত্রে আমরা এই কস ডেল্টা যেটা মিনিমাম মান সেটা নেব, কসের মিনিমাম মান হচ্ছে -1। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে কস ডেল্টা সমান -1। তাহলে এখান থেকে ডেল্টা সমান কত হবে না, ডেল্টা সমান ডেল্টা যে সাধারণ মান হলো, ডেল্টা সাধারণ মান হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই। এখানে n সমান আগের মতো হবে 0 1 2 3, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে 0 পর থেকে। এরপর আবার আগের মতোই সেম প্রসেস, যে আমরা জানি দশ পার্থক্য সমান পথ পার্থক্য ইন্টু 2π/λ। তাহলে আমরা ভ্যালুগুলো প্রুভ করবো। দশ পার্থক্য এক্ষেত্রে চেঞ্জ হয়েছে 2n প্লাস 1 ইন্টু পাই সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, মানে পথ পার্থক্য তো সেম, তাহলে S2p মাইনাস S1p। এখন তাহলে এখানে কী কী কাটছে আমি দেখবো, পাই কাটবো। তাহলে এই যে S2p মাইনাস S1p কী পাচ্ছি দেখো, S2p মাইনাস S1p সমান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে 2n প্লাস 1, 2n প্লাস 1 ইন্টু λ/2। তাহলে এইটা একটা রাশিমালা, এটা 1 নম্বর দিলাম। এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি যে ধ্বংসাত্মক ব্যতিক্রমের ক্ষেত্রে পথ পার্থক্য সর্বদা λ/2 এর একটা বিজোড় গুণিতক, 2n প্লাস
ওয়ান এই সংখ্যাটা সর্বদা বিজোড় সংখ্যাই হবে, কারণ এই এনের জায়গায় 0 1 2 3 বসিয়ে পড়ে এই জায়গাটা কিন্তু আমি সবসময় 1 3 5 অর্থাৎ বিজোড় সংখ্যা পাবো। সংখ্যাত্মক বেরিয়ে গেলে আমরা সিদ্ধান্ত আসতে পারলাম যে পথ পার্থক্য সর্বদা λ/2 এর বিজোড় গুণিত, এবং এক্ষেত্রে তীব্রতা কত হবে না, এর তীব্রতা মানে হচ্ছে আই মিনিমাম। আগেরটা লিখতে ভুলে গেছিলাম, আগেরটা আই ম্যাক্স হতো, যেহেতু ম্যাক্স এক্ষেত্রে আই মিনিমাম সমান, যেহেতু এখানে এই যে আছে ডেল্টাটা -1, তাহলে এটা থেকে আমরা কী পাবো I1 মাইনাস 2 অফ I1 I2 প্লাস I2, এখানে মাইনাস আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি কী পাবো রুট I1 মাইনাস রুট I2 দ্য হোল স্কোয়ার। এটা যে 2 নম্বর। তাহলে ধ্বংসাত্মক বেজের ক্ষেত্রে আমরা পথ পার্থক্য পেলাম, এবং ধ্বংসাত্মক বেজের ক্ষেত্রে আমরা আই মিনিমাম অর্থাৎ তীব্রতা পেলাম রুট ওভার I1 রুট I1 মাইনাস রুট I2 দা রুট I1 মাইনাস রুট I2 দা হোল স্কোয়ার। এক নম্বর এবং 2 নম্বর, এই দুটো সমীকরণই আমার গণিতের ক্ষেত্রে বিপুলভাবে কাজে লাগবে। তাহলে আমরা আবার যে আগে যে তীব্রতা যে রাশিমালাটা আছে অর্থাৎ আই সমান a স্কোয়ার প্লাস 2ab cos ডেল্টা প্লাস b স্কোয়ার করে দিলাম। আমরা এখানে একটা স্পেশাল কন্ডিশন বা স্পেশাল কেস বিবেচনা করবো, সেটা হচ্ছে যদি a সমান b হয়ে যায়। a সমান b কথার অর্থ কি না, এই যে s1 এবং s2 যে দুটো উৎস আছে এই দুটোরই বিস্তার সমান, সেটা হচ্ছে a আর b দুটো সমান। তাহলে আমরা এই সমীকরণটাকে আর একটা অন্যরূপে কি লিখতে পারি যে i সমান a স্কোয়ার প্লাস 2a ইন্টু a cos ডেল্টা প্লাস a স্কোয়ার। সেখান থেকে আমরা কি যেতে পারি a স্কোয়ার প্লাস এখানে a স্কোয়ার আছে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার cos ডেল্টা। এখানে আমি দেখতে পাচ্ছি যে 2a স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে 2a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos ডেল্টা। এখান থেকে আমরা লিখতে পারি 2a স্কোয়ার ইন্টু 1 প্লাস cos ডেল্টা মানে হচ্ছে 2 cos স্কোয়ার del/2। কেন হলো, অঙ্ক ত্রিগোণমিতিতে যদি আমরা কেউ অংশকোণ করি, অংশকোণে একটা ফর্মুলা আছে যে 1 প্লাস cos থিটা সমান আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার θ/2। এটা যাদের অঙ্ক আছে, অঙ্কতে যে অঙ্ক ত্রিগোণমিতির যে অংশকোণের যে চ্যাপ্টারটা, সেই এখানে একটা ফর্মুলা আছে 1 প্লাস cos থিটা সমান 2 cos স্কয়ার θ/2। সেখান থেকে এটা দিলাম, তাহলে 2 2 গুণ করে দেবো 4a স্কয়ার ইন্টু cos স্কয়ার del/2। এই যে আইটা আছে এখান থেকে আমরা আই ম্যাক্স আর আই মিনিমাম মানে আই ম্যাক্সিমাম আর মিনিমাম দুটো নির্ণয় করব। প্রথমে আই ম্যাক্স আমরা এখানে দেখতে পাচ্ছি 4a স্কয়ার, এই জায়গাটা পুরো ধ্রুবক, তাহলে যা চেঞ্জ হবে এই জায়গাটা হবে। আমরা আগেরবার ধরেছিলাম যে cos এর সর্বোচ্চ মান +1 সর্বনিম্ন -1, তাহলে যদি এখানে সর্বোচ্চ মান ধরি +1, তাহলে এখানে যদি এটা যদি পুরো তাহলে cos del/2 সমান যদি 1 হয়ে যায়, তাহলে এখানটা 1 স্কয়ার মানে 1, তাহলে i max কত বেরোলো না 4a স্কয়ার। এখন আমরা ভাববো তাহলে এখানে যদি আমরা -cos del/2 আর সর্বনিম্ন মান -1 যদি বসাই, তাহলে এটা সেই তো -1 স্কয়ার সেই 1 হয়ে যাবে, তাহলে এখানে -1টা ধরা যাবে না। আরেকটা মান আছে যেটা cos এর, যেটা 90 ডিগ্রি হয় বা সাধারণ কোনো আরো অন্য মানে হতে পারে, সেটা হচ্ছে cos এর মানটা যে 0, সেই 0 মানটা যদি এখানে বসাই, 0 যদি এখানে পুট করি, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলাম তাহলে 0। তাহলে এইখান থেকে আমরা পেলাম যে যদি a আর b মানে অর্থাৎ দুটোর উত্তরই বিস্তার সমান হয়, তাহলে সেক্ষেত্রে i max সমান 4a স্কয়ার এবং i minimum সমান 0। এটা হচ্ছে ফর্মুলা। এখান থেকে যদি তোমরা বলতে পারে যে এই স্পেশাল কন্ডিশনে সর্বোচ্চ তীব্রতা এবং সর্বনিম্ন তীব্রতার গড়টা কত, তখন এখান থেকে গড় বের করব। গড় মানে আমরা জানি যে i max প্লাস i minimum যদি দুটো কেস বাই 2, তাহলে কত বের হচ্ছে 4a স্কয়ার প্লাস 0/2, ফাইনালি বের হলো কত 2a স্কয়ার।
তাহলে a সমান b এর ক্ষেত্রে i max ও i minimum এর গড়, এই গড়টা হলো 2a স্কয়ার। তাহলে এরপর আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা। বিজ্ঞানী ইয়ংয়ের নাম অনুসারে এই পরীক্ষার নাম হচ্ছে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষা। দ্বিরেখা অর্থাৎ দুটো রেখা, দ্বিরেখা ছিদ্র অর্থাৎ দুটো ছিদ্র আছে। আমরা ধরে নিচ্ছি এস একটা উৎস, এই এস উৎস থেকে চারিদিকে আলো ছড়িয়ে পড়ছে, এখানে একটা পাত রাখা আছে, এই পাতের মাত্র দুটো ছিদ্র আছে এবং দুটো ছিদ্র হওয়ার ফলে আমাদের লাভটা কি হয়েছে, এই যে এই এস এবং এস ওয়ান থেকে এস ওয়ান এবং এস টু থেকে যে আলোগুলো বেরোচ্ছে সেগুলো একদম সুসংগত উৎসর আলো হিসেবে বেরোচ্ছে, অর্থাৎ এস ওয়ান এবং এস টু এই দুটোকে আমরা সুসংগত উৎস হিসেবে বিবেচনা করি। এবার এখানে একটা পর্দা আছে, এই পর্দা থেকে এবারে পি বিন্দুতে আলোটা বেরিয়ে যাচ্ছে, একদম ব্যাটিজের মতো সেম কেস, শুধু এখানে আরও কিছু এক্সট্রা ডেরিভেশন আছে। আমরা কিছু কটা জিনিস ধরে নেব, এস ওয়ান এবং এস টু দুটো সুসংগত উৎস, এস ওয়ান এবং এস টু এই দুটো উৎসের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল ডি। এই যে উৎস আছে এবং এই যে পর্দা আছে, পর্দা এবং উৎসের মধ্যে দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। দুটো আলোকে মিলিত হয়েছে পি বিন্দুতে। এই যে ও বিন্দুটা আছে, এই ও বিন্দুতে কিন্তু সর্বদা একটি উজ্জ্বল কোণ সৃষ্টি হবে। উজ্জ্বল কোণ কেন সৃষ্টি হবে না, এক্ষেত্রে পথ পার্থক্যটা হবে λ/2 এ যোগগুলিত, যেখানে আমরা বলেছি যে গঠন অনুপাতে যায়। কেন হবে না, এই দিকে এখান থেকে যদি একটা এখান থেকে একটা আলো এবং এখান থেকে একটা যদি যায়, এই দুটো ক্ষেত্রে কিন্তু কোনো পথ পার্থক্য থাকবে না, অর্থাৎ পথ পার্থক্য ইজিক্যাল টু 0 হবে। আর পথ পার্থক্য যদি না থাকে এখানে উজ্জ্বল কোণ সৃষ্টি হচ্ছে। এই যে ও বিন্দুটা আছে, ও বিন্দুটাকে একটা স্পেশাল নামে ডিনোট করা হয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল কোটি। কারণ যেহেতু এটা পুরো একদম এই পর্দার কেন্দ্রে আছে, তাই কেন্দ্রীয় উজ্জ্বল কোটি ও বিন্দুটাকে বলা হয়। এখন ধরে নিচ্ছি এই ও বিন্দু থেকে ওয়াই দূরত্বে পি বিন্দুতে এই এস ওয়ান এবং এস টু থেকে এক নির্গত আলো যে করে মিলিত হয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন রকম ডেরিভেশন করবো। কীরকম না, আমি ধরবো এস ওয়ান পি এম ত্রিভুজ, এস ওয়ান পি এম থেকে আমরা কী পাবো, এটা একটা সমগ্র ত্রিভুজ। কী পাবো, এস ওয়ান পি আর হোল স্কোয়ার সমান পি এম তার হোল স্কোয়ার প্লাস এস ওয়ান এম তার হোল স্কোয়ার। এস ওয়ান তাহলে এখানে কি পাচ্ছি, এস ওয়ান পি তার হোল স্কোয়ার সমান পি এম। পি এম মানে আমরা কী বলতে পারি, এই ও পি এই পুরোটা হচ্ছে ওয়াই, এই পুরোটা হচ্ছে ওয়াই, এইটুকু যেটা আছে এটাই যদি পুরোটা ডি হয় তাহলে এই দুটো সমান হবে, এটা ডিভাইড এই জায়গাটাও ডিভাইড তাহলে পি এম মানে হবে ওয়াই মাইনাস ডি/2 তার হোল স্কয়ার প্লাস এস ওয়ান এম আমরা জানি এখানে ডি, এটা ডি হবে, তাহলে এটা হচ্ছে ডি স্কয়ার। তাহলে এইটা আমার হয়ে গেল এক নম্বর। সেম টু সেম কেস হবে আমরা আরেকটা ত্রিভুজ দেবো, সেটা হচ্ছে এস টু পি এম ত্রিভুজকে আমরা কী করবো, এস টু পি হোল স্কয়ার সমান এস টু এন হোল স্কয়ার প্লাস পি এন তার হোল স্কয়ার। এস টু পি রাখবো, এস টু পি তার হোল স্কয়ার, এস টু এন মানে রাখবো এস টু এন মানে ডি তার হোল স্কয়ার প্লাস পি এন এই পি থেকে ও পর্যন্ত এটা হচ্ছে ওয়াই, এটা যদি ডি হয় তাহলে এটা ডি/2, তাহলে এই ও এনটাও ডি/2, তাহলে ওয়াই প্লাস ডি/2 হোল স্কয়ার, এটা 2 নম্বর। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস টু পিটা এস ওয়ান পি থেকে বড়, তাহলে এইটা স্কয়ার মানে তাহলে এইটা মানে দেখতে পাবো 1 2 - 1 করবো, তাহলে আমরা যদি 2 - 1 করি তাহলে ফলাফলটা কী হবে, এটা a স্কয়ার এটা b স্কয়ার করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b a মাইনাস b ফর্মুলা জানি আমরা, তাহলে s টু p
প্লাস এস ওয়ান কি সমান, যদি এইটা মানে এটা মানে যেটা বলেছে ডি স্কোয়ারগুলো আমার কেটে যাচ্ছে, তাহলে পড়ে রইবে y প্লাস ডি বাই টু দ্য হোল স্কোয়ার মাইনাস y মাইনাস ডি বাই টু ডবল স্কোয়ার। এখান থেকে আমরা এস টু পি মাইনাস এস ওয়ান পিটা বের করব, এস টু পি মাইনাস এস ওয়ান পি সমান এইটা ওয়াইটাকে আমি যদি এ ধরি ডিভাইড করে যদি আমি বি ধরি, তাহলে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস দ্য হোল স্কোয়ার আমার ফর্মুলা জানি 4ab, তাহলে এখান থেকে 4ab বের করব, 4a মানে y ইন্টু বি মানে ডি বাই টু বাই আমাদের নিচে আছে এস টু পি প্লাস এস ওয়ান পি, এস টু পি প্লাস এস ওয়ান পি সমান এখানে 2 গুণে 4 কেটে যাচ্ছে, তাহলে ফাইনালি আসছে 2yd বাই এস টু পি মাইনাস এস ওয়ান পি। এটা হচ্ছে পথ পার্থক্যের আরেকটা ফর্মুলা যে 2yd বাই এস টু পি প্লাস এস ওয়ান পি, যেখানে y হচ্ছে কেন্দ্রীয় উদ্দীপক থেকে পি বিন্দুর দূরত্ব এবং ডিটা হচ্ছে এস ওয়ান এবং এস টু দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা লাস্ট এই ইকুয়েশন পেয়েছিলাম এস টু পি মাইনাস এস ওয়ান পি সমান 2yd বাই এস টু পি প্লাস এস ওয়ান পি, এই যে এক নম্বর দিক। এখন আমরা একটা স্কেলার কেসে দেখব, বলছি যে এই যে পি বিন্দুটা যদি ও বিন্দুর খুব কাছাকাছি থাকে তখন কি হবে, আমরা এখান থেকে তখন আমরা লিখতে পারি যে এস ওয়ান পি সমান এস টু পি সমান এটা প্রায় সমান হবে ডিএস সাথে, ডি মানে কি এই যে উৎস এবং পর্দা তার মধ্যে দূরত্ব ডিএস সমান হবে। তাহলে এই যে এক নম্বর সমীকরণ এখান থেকে আমরা কী পেতে পারি, এস টু পি মাইনাস এস ওয়ান পি সমান 2yd বাই আমরা এখানে বসাবো এস টু পি আর এস ওয়ান পি দুটোরই মান ডি, তাহলে ডি প্লাস ডি 2d 2 কেটে গেল, তাহলে আমরা ফাইনালি পেলাম yd বাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এটা 2 নম্বর সমীকরণ। এটা একটা সমীকরণ যেটা আমাদের বিভিন্ন রকম অঙ্কতে কাজে লাগবে। এরপর যদি এইটা হচ্ছে সাধারণ কমন, তাহলে আমি যদি ধরে নিই যে পি বিন্দুতে ও এনতম উজ্জ্বল কোটি গঠিত হয় এবং সেই এনতম উজ্জ্বল কোটির ও বিন্দু অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল কোটি থেকে দূরত্ব yn, তাহলে এইটার একটা অন্য রূপ লিখে দিতে পারি যে এস টু পি মাইনাস এস ওয়ান পি সমান y এর জায়গায় আমরা লিখব yn ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি। এটা একটা সমীকরণ, এটা আমরা 3 নম্বর দিতে পারি। এরপর আরও অনেকগুলো সমীকরণ পেয়ে যাব। আবার আমরা এখানে ধরে নিয়েছি যে পি বিন্দুটা হচ্ছে উজ্জ্বল বিন্দু। উজ্জ্বল কোটি মানে কি, এখানে আমাদের গঠনমূলক ব্যাধির হচ্ছে। গঠনমূলক ব্যাধির ক্ষেত্রে আমরা একটু আগে পড়লাম এই গঠনমূলক ব্যাধির ক্ষেত্রে এই যে পথ পার্থক্যটা সমান কত হয়, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, মানে ওটাকে আমরা লিখতে পারি n ইন্টু ল্যামডা সমান y সাফিক্স n বাই d বাই ক্যাপিটাল D। তাহলে এখান থেকে যদি আমরা y সাফিক্স n এর রাশিমালা বের করতে যাই, তাহলে y সাফিক্স n সমান এইগুলো সব এই বাইরে নিয়ে চলে যাবে, তাহলে n ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই স্মল d। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের অঙ্কতে কাজে লাগবে। এটাকে আমরা 4 নম্বর দিতে পারি, y সাফিক্স n সমান n ইন্টু ল্যামডা ইন্টু d ক্যাপিটাল D বাই স্মল d। এটা হচ্ছে n তম উজ্জ্বল কোটি, তাহলে আমরা যদি n প্লাস 1 তম উজ্জ্বল কোটি করি, তাহলে এখান থেকে বের করে নিচ্ছি, তাহলে n প্লাস 1 তম উজ্জ্বল কোটি কিন্তু কী হবে, শুধু n যেখানে আছে সেখানে শুধু n প্লাস 1 হবে। তাহলে এখানে n ছিল, n প্লাস 1 বসালাম, এখানে n আছে n প্লাস 1 উইদিন ব্র্যাকেট ইন্টু ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই স্মল d। তাহলে এটা একটা হলো, এটা হচ্ছে 5 নম্বর। তাহলে আমরা n-তম উজ্জ্বল কোটির জন্য আমি এটা পেলাম এবং n প্লাস 1 তম উজ্জ্বল কোটির জন্য এটা পেলাম। তাহলে আমাকে যদি কেউ বলে যে তাহলে n এর পরেই তো n প্লাস 1 আছে, তাহলে যদি কোশ্চেন করে যে পরপর দুটি উজ্জ্বল কোটির মধ্যবর্তী দূরত্ব কত, তখন এখান থেকে আমরা বের করে নেব পরপর দুটি উজ্জ্বল কোটির দূরত্ব কত হবে না, তখন অতএব y সাফিক্স n প্লাস 1 মাইনাস y সাফিক্স n, এইটাই যদি বের করে নিই তাহলে পরপর দুটো উজ্জ্বল কোটির মধ্যে দূরত্ব বেরিয়ে যাবে। এইটার সময় আমরা লিখতে পারি যে ল্যামডা ডি বাই ডি, এটা পুরো কমন চলে যাচ্ছে, ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু
n প্লাস ওয়ান মাইনাস n n কেটে গেল, তাহলে ওয়ান n কেটে গেল, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি ল্যামডা ইন্টু ক্যাপিটাল টি বাই স্মল টি। এইটা আমার হবে 6 নম্বর সমীকরণ। তাহলে পরপর দুটি উজ্জ্বল পথির মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ল্যামডা ক্যাপিটাল টি বা স্মল টি। তো এটাকে আমরা এটাও বলতে পারি, এটা হচ্ছে প্রত্যেকটি উজ্জ্বল পথির যে বেধ বা প্রস্থ সেটা কিন্তু সমান হয়, এবং সেই বেধটা সেই উজ্জ্বল পথির প্রত্যেকটি উজ্জ্বল পথির বেধ হচ্ছে ল্যামডা ইন্টু ক্যাপিটাল টি বাই স্মল টি। তাহলে একটু আগে আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম যে পি বিন্দুতে যদি একটা উজ্জ্বল পথি অবস্থান করে, এই সেম কেসে পি বিন্দুতে যদি একটা অন্ধকার পথি অবস্থান করে, তখন কী হবে? পুরো একদম আগের মতনই S2P মাইনাস S1P সমান 2YD বাই S2P প্লাস S1P। এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে ও বিন্দু কাছাকাছি পি বিন্দুটি আছে, তাহলে S1P সমান S2P প্রায় সমান ক্যাপিটাল D। এক্ষেত্রে আমরা পেয়েছি S2P মাইনাস S1P সমান 2YD বাই 2D, ইন্টু কেটে যাচ্ছে তাহলে Y ইন্টু স্মল d বাই ক্যাপিটাল D। মানে এখানে আবার শুধু পার্থক্য এটাই যে আগের বার আমরা ধরেছিলাম কি, যে এই পি বিন্দুটা যদি উজ্জ্বল পথি হয়, ও বিন্দু থেকে এটা দূরত্ব আমি ধরেছিলাম Y সাফিক্স n, যেহেতু n তম উজ্জ্বল পথি এটা যদি n তম অন্ধকার পথি হয়, তখন এই দূরত্বটা যেটা y সাফিক্স n ছিল সেটা হয়ে যাবে y সাফিক্স n উপরে একটা মাথায় ড্যাশ, y সাফিক্স n মাথায় ড্যাশ হলো। এরপর আমরা অন্ধকার পথি মানে ভাঙনমূলক বা ধ্বংসাত্মক ব্যাধি, ধ্বংসাত্মক ব্যাধির ক্ষেত্রে এটা তো পথ পার্থক্য, আর এই ধ্বংসাত্মক ব্যাধির ক্ষেত্রে আমরা পথ পার্থক্য করেছিলাম যে সেটা হয় ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিত, মানে কি আসবে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 সমান এটি লিখব। এটা হলো, তাহলে এখান থেকে আমরা y সাফিক্স n ড্যাশটা বের করি, তাহলে y সাফিক্স n ড্যাশ সমান 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ইন্টু d, ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই 2 ইন্টু স্মল d। এটা একটা ইম্পর্টেন্ট সমীকরণ, আগেটা যদি 6 হয়ে থাকে তাহলে এইটা হবে 7। তাহলে এইটা আমরা পেলাম যদি কেন n তম অন্ধকার পথির জন্য। তাহলে আমরা যদি n প্লাস 1 যদি আমরা n প্লাস 1 যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে? তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করব n প্লাস 1 ড্যাশ, তাহলে এখানে n এর জায়গায় শুধু n প্লাস 1 বসে, n এর জায়গায় n প্লাস 1 বসে যাবে। তাহলে যদি n প্লাস 1 বসাই তাহলে 2n প্লাস 2 প্লাস 3, মানে এটা আসবে 2n প্লাস 3 ইন্টু ল্যামডা d বাই 2d। এটা আমার এলো 8 নম্বর, সরি এটা হলো 8 নম্বর। আমাকে যদি কেউ বলে যে পরপর দুটি অন্ধকার পথির মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ y n প্লাস 1 আর y n এটা মাইনাস করতে হবে, তাহলে এটা পেলাম y n প্লাস 1 ড্যাশ মাইনাস y সাফিক্স n ড্যাশ সমান, এখানেও আমরা কি কমন নেব ল্যামডা d বাই 2d, ল্যামডা d বাই 2d। তাহলে কি আসছে 2n প্লাস 3 মাইনাস 2n মাইনাস 1, 2n 3 মাইনাস 1 মানে 2, 3 মাইনাস 1 2 আসবে, এখানে যে 2টা আসবে যে এই ইকুয়েশন কেটে যাবে। তাহলে ফাইনালি এখানে উত্তরটা আসবে ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা এখানে পি বিন্দুতে অন্ধকার পথি চিন্তা করি বা উজ্জ্বল পথি, দুটো ক্ষেত্রে আমার যে অন্ধকার পথি বা উজ্জ্বল পথির বেগ অর্থাৎ y সাফিক্স n প্লাস 1 মাইনাস yn বা যদি ড্যাশ দিই অন্ধকার পথিতে, তাহলে সেটার মানটা হচ্ছে ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই স্মল d। অর্থাৎ প্রত্যেকটি অন্ধকার পথি ও প্রত্যেকটি উজ্জ্বল পথির বেগটা সমান এবং তার মানটি হচ্ছে ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই স্মল d। এই যে প্রস্থটা আছে এই প্রস্থটাকে আমাদের বলা হয় ঝাড়ল প্রস্থ, যেটাকে ডিনোট করা হয় বিটা দিয়ে, আলফা বিটা গামা হয়, সেই বিটা দিয়ে ডিনোট করা হয় ঝাড়ল প্রস্থ। সেই বিটা যেহেতু আমরা ভিতরে বিটা সমান ল্যামডা ইন্টু ক্যাপিটাল D বাই স্মল d। তাহলে এই যে রাশিমালাটা আছে এই রাশিমালা থেকে আমরা বিটা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা বের করব। 1 নম্বর, এখান থেকে দেখতে পাচ্ছি বিটার সঙ্গে সমানুপাতিক সম্পর্ক আছে ল্যামডা, অর্থাৎ এইখানে যে আলোটি আছে সেই আলো ল্যামডা মানে তরঙ্গদৈর্ঘ্য, আলো তরঙ্গদৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে
ঝালর প্রস্থ তত বৃদ্ধি পাবে। 2 নম্বর, বিটা সমানুপাতিক ক্যাপিটাল ডি, অর্থাৎ উৎস ও পর্দার মধ্যে দূরত্ব যত বাড়বে ঝালর প্রস্থ তত বৃদ্ধি পাবে। 3 নম্বরে আমরা ডিসকাস করব যে বিটা 1/d, অর্থাৎ বিটাটা এই যে স্মল ডি আছে সেটার সাথে ব্যস্তবাদী সম্পর্ক, অর্থাৎ এই যে দুটো উৎস আছে এই দুটো উৎসের মধ্যে দূরত্ব যত বাড়বে বিটা অর্থাৎ ঝালর প্রস্থ তত কমবে। এবং আরেকটা 4 নম্বর আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক সেটা যদি বৃদ্ধি পায় তাহলে ওই যে ল্যামডাটা আছে সেটা কমবে। অর্থাৎ এখান থেকে যেহেতু আমরা জানি যে ল্যামডা ভ্যারিজেস 1/μ, এখানে হচ্ছে ওই মাধ্যমটার প্রতিসরাঙ্ক। তো ল্যামডার সঙ্গে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা জানি ল্যামডার সঙ্গে এই যে বিটা আছে সেটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা শিখে আসতে পারি যে বিটার সাথে এই যে মিউটা আছে অর্থাৎ মাধ্যমিক প্রতিসরাঙ্ক সেটা সম্পর্ক হবে ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা বিটার 4টে পেয়ে গেলাম। বিটা এই 4টে জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, একটা উৎস ও পর্দার মধ্যে দূরত্ব, 3 নম্বর হচ্ছে এই যে আমাদের উৎসটুকু আছে তাদের মধ্যে দূরত্ব, এবং আরেকটা হচ্ছে মাধ্যমের জন্য প্রতিসরাঙ্ক। এরপর এত কিছু আমরা যে ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যমের ক্ষেত্রে। এগুলি ধরে নেওয়া হয় যে কেউ একটা কেউ বললো যে আমরা অন্য কোনো একটা মাধ্যমে করছি এই জিনিসটা, এবং সেই ধরে না বায়ু মাধ্যম ব্যতীত অন্য কোনো একটা মাধ্যমে আমরা এই যে ব্যাকটেরিয়ার ঘটনা ঘটাচ্ছি, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার ঝালর যদি বিটা ড্যাশ হয় তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত আসতে পারি বিটা ড্যাশ সমান বিটা বাই মিউ। এখানে বিটাটা হচ্ছে ওই মাধ্যমে ঝালর প্রস্থ, বিটা হচ্ছে বায়ু মাধ্যমে ঝালর প্রস্থ, এবং মিউ আছে, মিউ হচ্ছে যে মাধ্যমে আমরা ডিসকাস করছি বায়ু ব্যতীত সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। এটার প্রমাণটা আমাদের ডিসকাশনের বিষয় নয়, ডিসকাস করছি না। এটা হচ্ছে এটা অঙ্কের ক্ষেত্রে খুবই কাজে যাবে। আজকের লাস্ট টপিক হচ্ছে ঝালরের কৌণিক বেদ। আমরা ধরে নিই ওই আমরা যে ইয়ংয়ের গিরেখাচিত্র পরীক্ষার যে ছবিটা করেছিলাম সেটার একটা স্পেশাল রূপ আমরা এখানে তুলে ধরেছি। এস একটা উৎস, ও হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বলপটি, এস বিন্দু থেকে দুটো আলো বসে যাচ্ছে, একটা এ বিন্দুতে একটা বি বিন্দুতে। এ আর বি দুটো ক্ষেত্রে উজ্জ্বলপটি গঠিত হয়েছে, এবং উৎস আর পর্দার মধ্যে দূরত্ব আগে বলেছে ক্যাপিটাল ডি, আর ও বিন্দু থেকে এ বিন্দু হচ্ছে ওয়াই সাফিক্স এন। এখন এই এখানে যে কোণটি যদি থিটা সাফিক্স এন হয়, আর তাহলে থিটা সাফিক্স এন সমান আমরা পেতে পারি ওয়াই সাফিক্স এন বাই ডি। আবার উজ্জ্বলপটির ক্ষেত্রে আমরা আগেই পড়েছি যে ওয়াই সাফিক্স এন সমান হয় এন ল্যামডা ডি বাই স্মল ডি। আর এখানে একটা ডি আছে, তাহলে ডি আর ডি কাটবে, তাহলে ফাইনালি আসছে এন ল্যামডা বাই স্মল ডি। আবার এই যে এন ল্যামডা বাই স্মল ডি পেলাম, এটা যদি আমরা থিটা সাফিক্স এন প্লাস 1 এর ক্ষেত্রে করি তাহলে শুধু এন এর জায়গায় এন প্লাস 1 বলতে, তাহলে এন প্লাস 1 ইন্টু ল্যামডা বাই স্মল ডি। তাহলে আমরা যদি থিটাটা দরকার আমাদের, তাহলে থিটা যদি বের করতে যাই তাহলে থিটা সমানই হচ্ছে থিটা সাফিক্স এন প্লাস 1 মাইনাস থিটা সাফিক্স এন। তাহলে থিটা সমান আমরা এখান থেকে বের করবো এইটা মাইনাস এইটা, তাহলে ল্যামডা বাই ডিটা কমন, তাহলে ব্র্যাকেটের মধ্যে আসছে এন প্লাস 1 মাইনাস এন, এন কেটে যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা এই যে থিটা আছে এই থিটা সমান আমরা পেয়ে যাচ্ছি ল্যামডা বাই ডি। এই যে থিটাটাকে বলা হয় আমাদের কৌণিক বেদ। এই কৌণিক বেদ এটা ব্র্যাকেটে যদি আমরা লিখে থিটা, তাহলে এই থিটা এদিকে কৌণিক বেদের ফর্মুলা হচ্ছে ল্যামডা বাই, এখানে সরি এটা এখানে একটা স্মল ডি হবে এখানে একটা, তাহলে আমরা থিটা বা কৌণিক বেদ সমান পেয়ে যাচ্ছি ল্যামডা বাই স্মল ডি। আবার আরেকটা আমাদের ডিসকাশন টপিক হচ্ছে সেটা হচ্ছে এই যে এই যে রেটে যাচ্ছে এইখানে যদি আমরা একটা কাঁচ রেখে দিই, কাঁচটা রেখে দিই এবং কাঁচটার বেদ যদি হয় টি, তাহলে বলছে এই যে ঝালর যে প্রস্থটা আছে না
এই ঝাড়ুর প্রস্তর কিছুটা সরণ হবে, অর্থাৎ উপর দিকে কিছুটা উঠে যাবে। সেই সরণটা আমরা যদি ধরে নিই যে এক্স পরিমাণ সরণ ঘটেছে, তাহলে এক্স পরিমাণ সরণ করলে সেটার মানটা কত হবে? সেটার মানটা হবে, একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার মানটা হবে যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু টি। কোনটা কী কী সব বলে দিচ্ছি, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, কাজে লাগবে। এক্স হচ্ছে ঝাড়ুটা সরণ, যেটা আমাকে বের করতে হবে। ক্যাপিটাল ডি মানে উৎস আর পদের মধ্যে দূরত্ব। স্মল ডি মানে হচ্ছে দুটি উৎস, ওই যে দীর্ঘক্ষেত্র পরীক্ষাটা আছে, ওই দুটি উৎসের মধ্যে দূরত্ব। মিউ হচ্ছে ওই যে কাজটা আছে তার প্রতিসরাঙ্ক, এবং টি হচ্ছে কাচের বেদ। আর আমাদের আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে, প্রায় একটা কোশ্চেন আসতে হবে যে ব্যাকটেরিয়া কি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে। অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে ধ্বংসাত্মক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো আলোর তীব্রতা বেড়ে যাচ্ছে, আবার গঠনমূলক ব্যাকটেরিয়ার আলো বেড়ে যাচ্ছে, তাহলে তো শক্তিটা সংরক্ষিত থাকছে না। তো কেন এবং এই ক্ষেত্রে শক্তি সংরক্ষিত থাকে, এটা হচ্ছে মেন পয়েন্ট। কী করে থাকে না, আমি এখানে এঁকেছি দেখুন, এই যে কালোগুলো আছে, এই কালোগুলো হচ্ছে ধ্বংসাত্মক ব্যাকটেরিয়া ঘটেছে, অর্থাৎ এগুলো হচ্ছে অন্ধকার বডি, এবং যে নীল যে রেখাগুলো আছে এগুলো হচ্ছে উজ্জ্বল বডি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয়, অন্ধকার বডিতে যখনই এখানে তীব্রতা কমে গেল, এখান থেকে আলোর তীব্রতাটা এই যে পাশের যে উজ্জ্বল বডি সেখানে স্থানান্তরিত হয়, অর্থাৎ এখানে কিন্তু আলোর সংরক্ষণ নীতি মানে শক্তি সংরক্ষণ নীতি কাজ করছে, এবং শক্তি কিন্তু সংরক্ষিত থাকছে, অর্থাৎ মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তাহলে এই ছিল আমাদের ব্যাধিজারের চ্যাপ্টার। ব্যাধিজারের সাথে আমরা দ্বিরেখাচিত্র বিভিন্ন রকম রেখাচিত্রগুলো পড়লাম। এইখানে কিছু যদি ভুল থাকে বা যদি আরও কিছু জানার থাকে বা যদি ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। যদি কিছু ভুল থাকে তাহলে অবশ্যই জানাবেন। এবং আপনাদের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে যদি সমস্যা থাকে এই ক্লাস 11 বা 12-এর, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবেন, যাতে পরবর্তী ক্লাসে আমরা সেই ক্লাসে আমি সেই টপিকটা নিয়ে ডিসকাস করতে পারি। সেটা অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট বক্সে জানাবেন।